নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি টাফ টক এক্সপ্লেনার। দেখুন, গতকালের এপিসোডে আমরা যে কথা বলেছিলাম আজকে তা বর্ণে বর্ণে মিলে গেল। কেন বলছি এই কথা? আজকে যদি আপনারা বিধানসভার কাণ্ড কারখানা দেখেন, আপনারা যদি লোকসভার দিকে তাকান, আপনারা যদি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন দেখেন, কুণাল ঘোষের সাংবাদিক সম্মেলন দেখেন, বা স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় যা বলেছেন তা একেবারে প্রমাণ করে দিল যে 2026-এর 21শে জুলাইয়ের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আগেও বলেছি, আবার বলছি, আমাদের বরাবরই বিরোধী রাজনীতি দুর্বল। বিরোধী রাজনীতি এই পশ্চিমবাংলায় তখনই জোরালো হয়ে ওঠে যখন তারা ক্ষমতার কাছাকাছি আসে, অর্থাৎ শাসক ভুল করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যখন বিরোধীরা হয়ে ওঠে মানুষের কাছে ভরসাস্থল। না, আসলে মানুষেরা কিন্তু পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলকে ভরসা করে না। এক গুন্ডাকে তাড়াতে আরেক গুন্ডাকে তারা পছন্দ করে। আপনাদের মনে আছে যে ওই শতকে 7-এর দশকে কংগ্রেস যখন দুর্নীতিতে নিমজ্জিত, গুন্ডাগিরি করছে, সন্ত্রাস করছে, তখন কিন্তু বামেদের উত্থান। অনেকে ভেবেছিল গোটা পশ্চিমবঙ্গই বোধহয় বামপন্থী হয়ে গেল। না, অতিবিপ্লবী কিছু ছিলেন, কিন্তু সেই অতিবিপ্লবীর ফলাফলে গোটা পশ্চিমবাংলা প্রায় মেধাশূন্য হয়ে যেতে বসেছিল। বামেদের ইচ্ছে করে নিয়ে আসেনি। তৎকালীন কংগ্রেসের সন্ত্রাস এবং গুন্ডামির জন্য মানুষ বাধ্য হয়ে বামেদের নিয়ে এসেছিল 1977 সালে। আবার দেখুন, 1977 সাল থেকে 2011 পর্যন্ত বামেরা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এই পশ্চিম বাংলার বুকে। তাদের তাড়ানোর জন্য নিয়ে আসা হলো 2011 সালে তৃণমূল কংগ্রেসকে। আর তৃণমূল কংগ্রেস অকল্পনীয় দুর্নীতি এবং বারবার ভাইপো থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়ক তারা যা যা ঘটনা ঘটিয়েছে তাতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তার সঙ্গে এটাও ঠিক কথা যে তৃণমূল কংগ্রেস থাকলে, যেহেতু তৃণমূল কংগ্রেসের মধ্যে ইসলামিক জেহাদি শক্তিতে বিশ্বাস করেন এরকম অনেকে ছিল, সেই জন্য পশ্চিম বাংলা বাংলাদেশ হয়ে যেত এবং গোটা দেশের পক্ষে পশ্চিমবঙ্গ তাহলে বিপজ্জনক হয়ে উঠত। সেই জন্যও সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু বাঙালি, তৃণমূলকে সপাটে চড় মেরে সরিয়ে দিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি ভেবে থাকে যে তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে মানুষ ভোট দিয়েছে, অনেকে বলছেন তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমি যে কথা নিয়ে আলোচনা করছিলাম সেই কথায় ফিরে আসি যে হাতি যখন পাকে পড়ে তখন ব্যাঙও নাকি লাথি মারে। আমি এক্ষেত্রে কাউকে হাতিও বলছি না, ব্যাঙও বলছি না, কিন্তু এটা তো মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দৌর্দণ্ড প্রতাপ ছিল তার, বিশেষ করে বিরোধী দলনেত্রী হিসেবে তিনি তো এক কথায় অনবদ্য ছিলেন। তারপর শাসন ক্ষমতায় 15 বছরে তিনি প্রমাণ করেছেন ধীরে ধীরে তিনি কতটা কুশাসক। এবং কেউ বলছেন গান্ধারী, কেউ বলছেন তার চোখে ফেট্টি বাঁধা, তিনি কিছুই দোষ দেখতে পাচ্ছেন না। অভিষেকের জন্য গোটা তৃণমূল কংগ্রেস খণ্ড বিখণ্ড হয়ে গেল। একদিকে কালকে সকালবেলায় খুব ভালো খবর পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার টেলিভিশনের দিকে নিশ্চয়ই তিনি তাকিয়েছিলেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, বারবার করে দেখছিলেন কত ভিড় হচ্ছে। তার মুখের হাসি চওড়া হচ্ছিল, কারণ মেয়র তখন ফাঁকা, আর তার পাশাপাশি বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকে, অর্থাৎ কালীঘাটের তৃণমূল, যাকে আমরা কেঁদো তৃণমূল বলি, সেই কেঁদো তৃণমূলে প্রচুর মানুষের ভিড় হয়েছে। সব কিছুই খুব ভালো হচ্ছে। কিন্তু জানেন তো, অনেকের ভালো সহ্য হয় না। এসেই তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এমন ধমক দিলেন, আসলে তিনি মনে করছিলেন বোধহয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, মনে করছিলেন তিনি বোধহয় বিরোধী নেত্রী হিসেবে এই পশ্চিমবাংলায় ঠিক আগের জায়গায়, অর্থাৎ 2011-র আগে যে অবস্থানে ছিলেন সেই অবস্থানে তিনি চলে গিয়েছেন। আর ক্ষমতা পেলে মানুষের যা হয়, সঙ্গে সঙ্গে তার নিশ্চয়ই রক্ত গরম হয়ে গিয়েছে। এত বড় সাহস, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে আছেন, সহ্য করতে পারলেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই হন, কাউকে সহ্য করতে পারেন না, দলে কাউকে তিনি উঠতে দেন না। একমাত্র তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকেই সহ্য করতে পারছেন না। শুধুমাত্র তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তর্কাতর্কি করেননি বা মঞ্চ ছেড়ে চলে যাননি, অর্থাৎ নেত্রীর মুখে এমনভাবে ঝামা ঘষে দিল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে সেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে একাধিক মামলায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন
তৃণমূল সরকারকে তিনি আইনের ব্যবস্থার মধ্যে বিভিন্ন সময় রক্ষা করতে হয়েছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভুলে যাচ্ছে, এটা তো সত্যি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নাম করতে হবে সাংসদ মহুয়া মৈত্র, তারা যেভাবে কেদো তৃণমূল অর্থাৎ কালীঘাটের কেদো তৃণমূলের হয়ে জোশওয়াল করেছেন, এরকম তো অন্য কেউ করেননি। তাকে এত অপমান, আর সেই জন্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলে বসলেন এমন একটা কথা, যেই কথা নিয়ে আবার বিতর্ক শুরু হলো। দেখুন, আজকে আমাদের আলোচনাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসটাকে মুড়ে খাবে কে, এর উত্তর আমরা খুঁজছি। শুভেন্দু অধিকারী কি তাহলে গোটা তৃণমূল কংগ্রেসটা হাতের মুঠোয় নিয়ে এসে মুড়ে খেয়ে নেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে স্থবির হয়ে পড়বেন? প্রথমে চলে যাব কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, একবার শুনে নেব। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতার দিকে চাইছে, বাংলার মানুষ মমতার দিকেই তাকিয়ে আছে। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। মাননীয় সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণদা, স্পষ্ট বলছি, আপনার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আমার প্রশ্ন নেই, কিন্তু আপনার ভবিষ্যৎবাণী নিয়ে প্রশ্ন আছে। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সেই ক্ষমতা নেই যে তৃণমূল কংগ্রেসকে গড়বেন বা তুলবেন। তার কারণ ইতিমধ্যেই চলে এসেছেন শুভেন্দু অধিকারী। একসময় যিনি একেবারে তৃণমূল স্তর থেকে রাজনীতি করে এসেছেন, অর্থাৎ কলেজ রাজনীতি থেকে শুরু করে পৌর রাজনীতি, সেখান থেকে আমরা জানি যে তিনি সাংসদ হন, বিধানসভায় লড়াই করেছেন, অর্থাৎ পশ্চিমবাংলার রাজনীতিতে ঋদ্ধ এবং প্রাজ্ঞ তিনি একজন। তিনি ভালো কি মন্দ আমি এই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু এটা তো বিশ্বাস করে অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারী যেভাবে লৌহ মানবের মতো তিনি এগিয়ে চলেছেন, তাতে আগামী দিনে এই পশ্চিম বাংলার রাজনীতিতে তিনি চিহ্নিত হবেন আয়রন ম্যান অফ বেঙ্গল পলিটিক্স, অর্থাৎ বাংলা রাজনীতির লৌহ মানব। কেন বলছি? তার কারণ তিনি দুটো কাজ করবেন। কি কাজ করবেন? একদিকে যেমন উন্নয়নমূলক কাজ, মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যে শিল্প নিয়ে আসা, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, স্বাস্থ্য, নাগরিক পরিষেবা এবং আইন শৃঙ্খলা রক্ষা, এগুলো যেমন ঘটাবেন, তার সঙ্গে সঙ্গে তিনি একের পর এক বিল পাস করবেন। শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন ইউসিসি বিল থেকে শুরু করে একের পর এক বিল, গুন্ডা দমন বিল তিনি নিয়ে আসছেন, প্রস্তাবনা হবে, এরকম আরও অনেক বিল আসবে। অর্থাৎ একদিকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যে আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শের প্রতিফলন দেখা যাবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর কাজে। অন্যদিকে তিনি উন্নয়নমূলক কাজকর্ম করবেন। এ রাজ্যের মেধা যেন এ রাজ্যে থাকে, রাজ্যে শিল্প আসে, সমৃদ্ধি আসে, সেদিকে দেখবেন। কিন্তু আরও একটা দিক আছে, অনেকে এই দিকটাকে বলতে পারেন যে রাজনীতির ক্ষেত্রে তিনি লৌহ মানব হিসেবে বিরোধীদের কাছে জম হয়ে উঠবেন। কেন বলছি? তার কারণ একদিকে তৃণমূল কংগ্রেস যারা বিরোধী দল হিসেবে জিতে এসেছে, সেই বিরোধী দলকে ভেঙে খান খান করে দিয়েছেন। কিভাবে করে দিয়েছেন? সাংসদে 20 জন, অথবা বিধানসভাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কেদো তৃণমূল, এদো তৃণমূল, অর্থাৎ অনেকে কালীঘাট তৃণমূল বলছেন, অনেকে বলছেন ঋত তৃণমূল, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এই দুটো ভাগে ভাগ করে দিয়েছেন। এখন ভাগ করে দিয়ে এদের মধ্যে যে কলতলার লড়াই হচ্ছেন তার মজা দেখছেন। আসলে কিন্তু মজা দেখার সময় তার নেই। তিনি নিজে একাই তৃণমূল কংগ্রেসটাকে পুরোপুরি ধ্বংস করে দেবেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের শিরা উপশিরায় তিনি ঘুরে এসেছেন, তিনি জানেন দলটা কি, তিনি দলের প্রত্যেককে খুব ভালো মতো চেনেন, সুতরাং তার কাছে তো হাতের মোয়া। কিন্তু আরও একটা জিনিস ঘটবে, আগামী 6 মাস ধরে এই সমস্ত চলবে আর কি। মানে একদিকে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, এগুলো চলবে, কাকলি ঘোষ দস্তিদার, এ সমস্ত হবে। কিন্তু তারপরে রাজ্যে সিপিএমও রক্ষা পাবে না,
তার কারণ সনাতনীরা মনে করে আসলে বামেরা রাষ্ট্রবিরোধী, সনাতনীরা মনে করে এই বামেরা লাভ জিহাদের সপক্ষে, এই সনাতনীরা মনে করেন হিন্দু বাঙালির পক্ষে সবচেয়ে বিপজ্জনক এ রাজ্যের বাম শক্তি। সুতরাং একেবারে বলা যেতে পারে লৌহ মানবের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়বেন রাজনৈতিকভাবে। অর্থাৎ এ রাজ্যে অনেকে বলতেন না যে এ রাজ্যের ডিএনএতে বিজেপি নেই, এ রাজ্যের ডিএনএতে বাম আছে, এই মিথটাকে ধ্বংস করে দেবে। যাই হোক, আমি ফিরে আসি আজকের পর্বে। দেখুন, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে কাকলি ঘোষ দস্তিদারের প্রশংসা করলেন, ভূয়সী প্রশংসা করলেন, সেই কাকলি ঘোষ দস্তিদার একেবারে সাধারণ বাংলায় বলতে গেলে সবচেয়ে বেশি ক্ষতি করে দিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই জন্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে, অর্থাৎ তার সাংসদ হিসেবে তার জীবনে নেমে এলো বহিষ্কার। সুতরাং বুঝতে পারছেন, একের বিরুদ্ধে আরেকজন খেলছে, মুষল পর্ব চলছে। এই যে কুণাল ঘোষ, আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। কালকে কুণাল ঘোষ কিন্তু চুপ করেছিলেন। অনেকে বলছেন আসলে কুণাল ঘোষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি ভোকাল, অর্থাৎ বেশি কথা বলছেন, বেশি কাজ করছেন, এবং কার্যক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বীকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি এটা বারবার পর্যবেসিত করার চেষ্টা করছেন যে একদিকে তৃণমূল কংগ্রেসের এঁদো তৃণমূল অথবা ঋত তৃণমূল, তাদের নেতা যেই হোক না কেন আসলে তিনিই কিন্তু এ রাজ্যে বিরোধী। আর সেই জন্য কুণাল ঘোষ খুব স্পষ্টভাবে বলছেন, ঋতব্রতপন্থী এই তৃণমূল কংগ্রেস আসলে ভারতীয় জনতা পার্টির বি টিম। একবার শুনে নেন। একটা নামে ইনস্ট্রাকশন আছে, একদম উপর থেকে ইনস্ট্রাকশন আছে, একে বলতে দেওয়া যাবে না। ভাবুন, ওপরটা কে? চাটন নাকি চাটনের রাজনৈতিক বাবা যে টার্গেট করে নিচ্ছে কাকে বলতে দেওয়া হবে না? তাহলে এটাকে আপনি গণতন্ত্রের মন্দির কি বলবেন? এর আগে এরকম কোন নজির আছে? বিধানসভায় এই প্রথম এই ঘটনা ঘটছে যে একজনকে টার্গেট করে নিয়ে তাকে বলতে দেওয়া হবে না। সরকার পক্ষ এবং তাদের পোষা দামি দালাল তথাকথিত বিরোধীরা হাত মিলিয়ে একজনকে বলতে দেওয়া হবে না, এবং সে প্রতিবাদ করলে তাকে মার্শাল দিয়ে হাউস থেকে বার করে দেওয়া হবে। এর তীব্র নিন্দা করছি, এবং আমার বক্তব্য হচ্ছে এটা করছেন এই তথাকথিত বিটিম বিরোধী, তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড এন্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। দেখুন, আমি আগেও বলেছি, আজও বলছি, রাজনীতিতে যাহা ঘটে তাহা শুধুই ঘটে, কিন্তু পুরো ঘটনাটা ঘটে সভার নেতৃত্বে। অর্থাৎ এই মুহূর্তে যা ঘটছে সেটা আপনি দেখতে পাবেন কয়েকদিন বা কয়েক ঘন্টা বাদে। তার কারণ রাজনীতিতে আন্ডার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের তলা দিয়ে অনেক কিছু আদান প্রদান হয়। না, আমি টাকা পয়সা আদান প্রদানের কথা বলছি না, শুধু অনেক কিছু হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, অনেক কিছু হয়। দেখুন, আজকে ভাগ্যের কি পরিহাস, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কেঁদো তৃণমূলের, আর কুণাল ঘোষ তিনিও কেঁদো তৃণমূলের। এই দুই তৃণমূলের দুজনেই কিন্তু বহিষ্কার হলেন। একজন হলেন আমরা জানি যে সংসদ থেকে, আরেকজন বিধানসভা থেকে। এক কথাতে যে খেলা চলছে, যে মুষল পর্ব চলছে, সেই মুষল পর্বে তৃণমূলের কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। একই ঘটনা ঘটেছিল পশ্চিমবাংলার রাজনীতিতে আরও একবার। কখন জানেন? ওই শতকে 7-এর দশকে। তখন অতি বামপন্থী নকশালরা একে অপরকে বিশ্বাস করতে পারছিলেন না, অর্থাৎ সবাই সবাইকে শত্রু মনে করছিল। এটা হয় যখন একটা দল ভেঙে যায় বা যখন একটা আদর্শ ধাক্কা খায়, তখন কিন্তু মনে হয় যে সবাই বোধহয় আমার শত্রু। এই একই ঘটনা ঘটেছে সোভিয়েত ইউনিয়নে, যে কারণে আপনারা দেখবেন স্ট্যালিন থেকে ট্রটস্কি একে অপরের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছিল। এগুলো ঘটে। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলা বাহুল্য যে তৃণমূল কংগ্রেস কোনো আদর্শের জন্য নয়। তৃণমূল কংগ্রেসের যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু খুব খুব পার্থিব বিষয়। অর্থাৎ প্রত্যেকের কাছে এত পরিমাণে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো তাদের রক্ষা করতে হবে, এবং সেই জন্যে তারা গিয়ে সরাসরি ঝাঁপ দিয়েছে, স্যারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। দেখুন, পশ্চিমবাংলার রাজনীতিতে এ ঘটনা হয়তো প্রথম নয়।
আপনারা যদি আসামের দিকে তাকান, সেখানে কিন্তু আলফা অর্থাৎ যারা একসময় সন্ত্রাসী ছিল তারা স্যারেন্ডেড সালফা হয়ে কিন্তু মূল স্রোতে মেশার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে অনেক বিধায়ক আছেন যাদের স্থাবর সম্পত্তি এত যে এই মুহূর্তে যদি ইডি রেড হয় বা এই মুহূর্তে যদি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে তাদের তল্লাশি করা হয়, বিপদে পড়ে যাবে। আর সেই জন্যে তারা কি করেছেন, যে কথা কুণাল ঘোষ বলছিলেন, তারা নাকি বি টিম করেছেন। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, এর রাজ্যে এই মুহূর্তে বিরোধী নেই। বামেরা বিরোধী হিসেবে অথর্ব, তাদের কোনো গণ আন্দোলনে দেখা যায় না। আপনারা তাদের সামাজিক মাধ্যমে দেখবেন, টেলিভিশনে দেখবেন, কিন্তু আপনারা কোনো গণ আন্দোলনে দেখতে পারবেন না। ওইদিকে আইএসএফও একাই লড়ে যাচ্ছে, নওশাদ সিদ্দিকী একদম ঝকঝকে তরুণ যুবক। সুতরাং এক কথায় কোনো বিরোধী নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর হাতে সমস্ত চাবিকাঠি। বিশেষ করে সমীকরণ যা দাঁড়াচ্ছে, তাতে এত শক্তিশালী মুখ্যমন্ত্রী আগে কখনো এই বঙ্গে এসছে নাকি তা নিয়ে প্রশ্ন আছে। আপনারা তর্ক করতেই পারেন, 2016 সাল বা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো ক্ষমতাধর ছিলেন, আলবাত ছিলেন, কিন্তু বামেদের কিন্তু এইভাবে ভাঙতে পারেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার দলকে শিখিয়েছেন কি করে অন্য দল থেকে ভাঙিয়ে আনতে হয়। তিনি বিশ্বাস করতেন জো জিতা ওহি সিকান্দার, যে কোনোভাবে যেত। তিনি বিশ্বাস করতেন যে অন্য দল থেকে ভাঙিয়ে এনে আমি বিরোধী শূন্য করে দেব। আজকে তার ফল তাকে ভোগ করতে হচ্ছে। কথায় বলে না, পাপ বাক্যেও ছাড়ে না। আবার অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসব দেখে এসেছেন। তিনি তৃণমূল কংগ্রেসের এই লোক ভাঙানো বা কোথাও থেকে কোনো দলকে সরিয়ে নিয়ে এসে তাকে নিষ্ক্রিয় করে দেওয়া, ভয় দেখানো, এসব তিনি তৃণমূল কংগ্রেসে কী হয়েছেন সব জানেন। সুতরাং এক কথায় বলতে গেলে যেমন কুকুর তেমন মুখু। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সাপ হলো, মানে অভিশাপ হলো না বর হলো, আমি শুধু সেই সব মানুষগুলোর কথা ভাবছি যেই সব মানুষগুলো খুব দূর দূরান্ত থেকে একেবারে বিনিদ্র রজনী যাপন করে তারা দাঁড়িয়েছিলেন কেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছিলেন, তারা চেয়েছিলেন অগ্নিকন্যা আবার আগুনের মতো এই অন্ধকারকে একেবারে বিদীর্ণ করে আগুনের ফুলকির মতো অগ্নিকন্যা হয়ে তিনি ভাস্বর হয়ে উঠুন। আর তিনি কি করলেন? তিনি আবার মজলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন তাতে আমি এক কথায় বলবো ঋতব্রতপন্থী তৃণমূলরাও করতে পারেননি। তিনি একেবারে সর্বসমক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কার্যত ঝামা ঘষে দিয়ে বেরিয়ে এলেন। এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস আরও ভাঙবে, আরও ক্ষয়িষ্ণু হবে কবে সত্যিকারের শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, নাম নিশানা থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাম না করে বলেছেন ভাইপো, কবে হবে? একবার দেখে নেব শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। আমরা আগে বলতাম রাম মন্দির নির্বাচনের তৈরির সময়, এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। আমি আজকে বলছি ফলতা তো পহলে ঝাঁকি হ্যায়, রেজিনগর নন্দীগ্রাম বাকি হ্যায়। কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব।
সব মিলিয়ে খেলা জমে উঠেছে। একদিকে কাকলি ঘোষ দস্তিদার, তার প্রশংসা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার তার অভিযোগের ভিত্তিতেই বহিষ্কৃত হচ্ছেন স্বয়ং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রেয়া পাণ্ডে থেকে শুরু করে অনেকেরই ক্ষোভ এসে আছড়ে পড়েছে দোলা সেনের দিকে, আবার অনেকের নাম না করে তারা কুণাল ঘোষের এই মুহূর্তে তাকে শাপ দিচ্ছে, আবার কুণাল ঘোষ এই মুহূর্তে এমন ভঙ্গিমায় খেলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নয়, মূল বিরোধী দলনেতা যেন সেই, অন্তত হাবভাব তো সেরকমই। সব মিলিয়ে অনেকে বলছেন দুর্যোধন, দুঃশাসন, দ্রৌপদী থেকে শুরু করে শকুনি মামা সবাই নাকি 21-এর মঞ্চে ছিলেন। কে কোন মঞ্চে ছিলেন সেটা আপনারা ঠিক করে নিন। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি গতকালের এপিসোডে যে কথা বলেছিলাম, শুভেন্দু অধিকারী দৃপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছেন, না, শুধু তৃণমূল কংগ্রেস নির্মূল হবে না, বামেরাও ছাড় পাবে না। তার কারণ এই তৃণমূল কংগ্রেস যত ক্ষয়িষ্ণু হবে তত সংখ্যালঘু মুসলিম ভোট এসে পৌঁছাবে কংগ্রেস এবং বামেদের দ্বার প্রান্তে। বাম এবং কংগ্রেস তারা যদি একটু উৎসাহ দেখায়, একটু যদি স্থবিরতা, সমস্ত কিছু আলস্য ছেড়ে তারা যদি পথে নামে, তাহলে সেই সংখ্যালঘু ভোট সরাসরি চলে যাবে তাদের দিকে। বাকি রইল এ রাজ্যের অন্যান্য ভোট। সেই ভোটও অনেকে জানেন যে প্রতিষ্ঠান বিরোধিতা হোক বা দিল্লিতে যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান বিরোধিতার বিরুদ্ধেই লড়তে হবে 2029-এ। সেক্ষেত্রে যদি তাদের একটু উস্কে দেওয়া যায় তাহলে কিন্তু ফল অন্যরকম হতে পারে এ রাজ্যে। আবার অনেক বৈদেশিক শক্তি সক্রিয় হয়ে উঠেছে, তারা চাইছে যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার যাতে না থাকে। সুতরাং সেই সমস্ত আমাদের দেশে বিরুদ্ধ শক্তি তারাও কাজ করবে। সব মিলিয়ে খুব সাবধানে পা ফেলতে হবে, আর সেটাই চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসকে তিনিই ভাঙবেন, তিনিই গড়বেন, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলতে চেয়েছিলেন, না মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল গড়বেন না, তৃণমূল ভাঙবেন না, তার নিয়ন্ত্রকর্তা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। তার কারণ তৃণমূল দলটা কোনো আদর্শের দল নয়। তৃণমূল দলে যারা বিধায়ক বা যারা সাংসদ, তাদের কোটি কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, যে কারণে এই দলটাকে অনেকে তোলামূল বলে। সুতরাং তারা কোনো আদর্শকে আঁকড়ে নেই, তারা তাদের সম্পদকে আঁকড়ে রয়েছে। আর সেই জন্যে শুভেন্দু অধিকারীর ফাঁদে সহজেই তারা পা দিচ্ছেন, এবং অন্যদিকে সিপিএম যাতে মাথা তুলে না উঠতে পারে সেটাও তিনি দেখবেন, যেখানে তাদের ফাইলও খোলা হবে। এক কথায় শুভেন্দু অধিকারী এ রাজ্যে বিরোধী শক্তিকে এত নিশ্চিন্তে থাকতে দেবেন না। হবেই তো, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে তো বিরোধী দলনেতা ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি তৃণমূল স্তর থেকে বিধানসভা অথবা লোকসভায় বিরোধিতাই করে গেছেন। সুতরাং এবার এই বিরোধিতা রাজনীতির আঁচে নিজেকে লৌহ মানব করে শুভেন্দু অধিকারী কিভাবে লড়াই করেন সেদিকে নজর থাকবে। জয় হিন্দ।